তাই এর থেকে ভালো এখন বাচ্চার দরকার নেই। অদ্ভুত তোমাদের ভালোবাসা। আচ্ছা দিদি, আপনারা কোনো রিপেয়ারিং এর লোককে চেনেন? আমার না বাড়িতে কিছু রিপেয়ারিং করাতে হবে, আপনি পাঠিয়ে দেবেন? হ্যাঁ, আমার কাছে আছে আর আমি পাঠিয়েও দেব। ও তোমার কম টাকায় সব কাজ করে দেবে। ঠিক আছে? ঠিক আছে দিদি, বলুন। ওই ববিতা ম্যাডাম পাঠালেন আমাকে রিপেয়ারিং করতে। ও আসুন আসুন। ম্যাডাম, আপনার বাড়ির ভেতরটা তো বেশ সুন্দর, এখানে রিপেয়ারিং এর কি দরকার? ওপর থেকে সবই ভালো লাগে। ওপরে আলমারিটা ভেঙে গেছে, বাড়ির সব জামাকাপড় বাইরে পড়ে নোংরা হচ্ছে, আর বাথরুমের কলটা ঠিক করতে হবে, আর কিচেনের। ব্যাস ব্যাস ম্যাডাম, আমি বুঝে গেছি। আপনি এক এক করে বলুন, আমি সবকিছু ঠিক করে দেব। চলুন। এটা কে রে? কত হ্যান্ডসাম দেখ। আরে কি হট বৌদি এসেছে পাড়ায়, এবার তো প্রতিদিন মজা হবে, চোখেরও শান্তি হবে আর মনেরও। কি হলো বিদ্যা, পছন্দ হয়নি নাকি? সেটা না, জায়গাটা তো খুব সুন্দর, কিন্তু নতুন জায়গা তো, তাই কেমন যেন একটা লাগছে আমার। কয়েকদিন তুমি এখানে থাকলে তোমার অভ্যেস হয়ে যাবে, হুম। তারপর এই বাড়িটাও তোমার নিজের বাড়ির মতো লাগবে। হুম। চলো। হ্যাঁ। আরে সাবধানে। আরে এই নতুন বাড়ি তো আমাদের ঢুকতেই দিচ্ছে না। তার কারণ হলো ও নিজেও এটা জানে যে তোমার খেয়াল শুধু আমিই রাখতে পারি। মনে হচ্ছে এদের নতুন নতুন বিয়ে হয়েছে, তাই এদের মধ্যে এত ভালোবাসা। ছাড়ো না আমাকে। তুমি আগে এটা বলো তোমার বাড়িটা কেমন লাগলো। হ্যাঁ, বাড়িটা তো ভালোই। হুম। আর সব থেকে সুন্দর জায়গা এটা। ছাড়ো আমাকে। আর এটা আমার ফেভারিট জায়গা, আচ্ছা। সোফা। আচ্ছা এটা বলো তোমাকে এত সুন্দর লাগছে কেন? জানি না। বাবা, স্বামী স্ত্রীর মধ্যে ছাড়ো কি না। ভালোবাসা। আমি হলাম ববিতা, আপনাদের পাশের বাড়িতেই থাকি। আপনারা নতুন নতুন এসেছেন তাই দেখা করতে এলাম, সাথে পরিচয়টাও হয়ে যাবে। এটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আসুন না, আপনি বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। না না, তার কোনো প্রয়োজন নেই, আবার একদিন আসবো ফোন। তাছাড়া আপনাদের দেখে মনে হচ্ছে নতুন নতুন বিয়ে হয়েছে, আমি কেন মাঝখানে বাধা দেব? আরে আপনি এসব কথা বলে এখন বন্ধ করুন। আমাদের বিয়ে প্রায় 4 বছর হয়ে গেছে। 4 বছর? হুম। আপনাদের দুজনকে তো দেখে মনে হচ্ছে নতুন নতুন বিয়ে হয়েছে। কি আর করব বৌদি, আমাদের ভালোবাসাটাই এমন যে আমরা নিজেরাই বুঝতে পারিনি আমাদের বিয়ে 4 বছর পূর্ণ হয়েছে। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে। এটা যেন আমাদের শেষ বাড়ি হয়, আর যেন বদলাতে না হয়। এমনিতে তুমি ঠিকই বলো, এই বাড়িটা থেকে না পজিটিভ ভাইবস আসে। আমি ভাবছিলাম যে যদি কোনো লোন নিয়ে এটাকে কিনে নিই, কি বলো তুমি? কিনে নেবে? হ্যাঁ, যদি তুমি বলো তাহলে আমি চেষ্টা করতে পারি, যদি কোনো লোন পাই। যেখানে আমরা দুজন আছি সেটাই আমাদের বাড়ি, আর সেটা যেখানেই হোক। চলো শুয়ে পড়া যাক, রাত হলো অনেকটা।
আমার এই দাদা বৌদির ভিডিওটা পুরো লখনৌতে ঝড় তুলে দেবে। তারপর করব আমি বৌদির সাথে মজা এই ভিডিওর সাহায্যে। এই নাও তোমার টিফিন। থ্যাংক ইউ। এবার যাই। শেখর, হুম? তোমার পার্স। আচ্ছা, আজ একটু তাড়াতাড়ি ফিরো, হ্যাঁ? আজ আমি তোমার প্রিয় ঢ্যাঁড়স রান্না করব। দেখো, তোমাকে বেশি পরিশ্রম করার প্রয়োজন নেই। তুমি জানো তোমার হাতের প্রত্যেকটা রান্নাই আমার ফেভারিট হয়। সেটা আমি জানি। তুমি প্লিজ আজ একটু তাড়াতাড়ি ফিরো। দেখেছেন প্রেমিক প্রেমিকাকে? এদের একটুও লজ্জা করে না যে পাড়ার লোক দেখলে কি ভাববে? আচ্ছা, এবার যাও তুমি। আরে ওরা দুজন স্বামী স্ত্রী, তো ভালোবাসা তো স্বাভাবিক। তো বাঁধাকে দিয়েছে, বাড়ির ভেতরে করুক না। সকাল সকাল রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এসব করার কি আছে? সবাইকে দেখানোর জন্য? আরে তোমার কেন হিংসে হচ্ছে? আমি কেন হিংসে করব? হিংসে করার মতন কোনো কারণ আছে নাকি? দাদা, 500 ঢ্যাঁড়স দেবেন আমায়। দিদি, আপনি এই এলাকায় নতুন এসেছেন? হ্যাঁ দাদা। আপনি আমার থেকেই সবজি নেবেন, কেমন? আরে হ্যাঁ, নিশ্চয়ই নেব দাদা। আগে আপনি আমায় 500 ঢ্যাঁড়স দিন, কারণ ওটা আমার স্বামীর খুব প্রিয়। কি ব্যাপার বলো তো? বরের খুব খেয়াল রাখো দেখছি। তোমার বিয়ের তো 4 বছর হয়ে গেছে, তাই না? আর এখনো কোনো সন্তান হয়নি। কেন? আরে দিদি, আমরা নিজেরাই তো বাচ্চা। এখন আমাদের বাচ্চার কি প্রয়োজন? আরে এত বছর হয়ে গেছে বিয়ের, শেখর তোমায় কিচ্ছু বলে না? দিদি, শেখর এখন বাচ্চা নিতে চায় না। ও বলে বাচ্চা এলে ভালোবাসা ভাগ হয়ে যাবে। ও হয়তো চায় না, কিন্তু তুমি তো চাইতে পারো। আমার তো সেটাই চাই যেটা ও চায়। যতদিন বাচ্চা না থাকবে ততদিন আমরা একে অপরের সঙ্গে সময় কাটাতে পারবো। একবার বাচ্চা হয়ে গেলে আমরা একে অপরকে সময় দিতে পারবো না। তাই এর থেকে ভালো এখন বাচ্চার দরকার নেই। অদ্ভুত তোমাদের ভালোবাসা। আচ্ছা দিদি, আপনারা কোনো রিপেয়ারিং এর লোককে চেনেন? আমার না বাড়িতে কিছু রিপেয়ারিং করাতে হবে। আপনি পাঠিয়ে দেবেন? হ্যাঁ, আমার কাছে আছে, আর আমি পাঠিয়েও দেব। ও তোমার কম টাকায় সব কাজ করে দেবে। ঠিক আছে? ঠিক আছে দিদি। বলুন। ওই ববিতা ম্যাডাম পাঠালেন আমাকে রিপেয়ারিং করতে। ও, আসুন আসুন। ম্যাডাম, আপনার বাড়ির ভেতরটা তো বেশ সুন্দর। এখানে রিপেয়ারিং এর কি দরকার? ওপর থেকে সবই ভালো লাগে। ওপরে আলমারিটা ভেঙে গেছে, বাড়ির সব জামাকাপড় বাইরে পড়ে নোংরা হচ্ছে, আর বাথরুমের কলটা ঠিক করতে হবে, আর কিচেনের। ব্যাস ব্যাস ম্যাডাম, আমি বুঝে গেছি। আপনি এক এক করে বলুন, আমি সবকিছু ঠিক করে দেব। চলুন। হ্যালো, হ্যাঁ মা বলো। মা, তোমার ট্রেন ধরতে হবে না, সময়ে বেরিয়ে যেও কিন্তু। আরে মা, আমি তোমার ঘর একদম রেডি করে রেখেছি। তুমি এসো তো আগে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ মা, ঠিক আছে। ম্যাডাম, দেখুন সব ঠিক হয়ে গেছে। দাদা, এটা চলছে না তো, কি সারালেন আপনি? আরে সকালেই তো স্নান করলাম, আপনার জন্য আবার করলাম। ম্যাডাম, আমি ভেবেছিলাম ঠিক হয়ে গেছে, কিন্তু হয়নি দেখছি। হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না।
তুমি এসে গেছো? এটাকে ও বিশু, ববিতাদি পাঠিয়েছে রিপেয়ারিং এর জন্য। হয়ে গেছে রিপেয়ারিং? এখনো সবটা হয়নি, পুরো সেট চেঞ্জ করতে হবে। তাহলে করো গিয়ে। তো ঠিক আছে। তুমি এটা আমার জন্য এনেছো? হ্যাঁ, তোমার জন্য এনেছি। তুমি জানো আজকে অফিসে তোমার কথা খুব মনে পড়ছিল, কোনো কাজই করতে পারিনি আমি। আচ্ছা আচ্ছা, আমি আগে তাড়াতাড়ি চেঞ্জ করে আসি আর তোমার জন্য চাও করে আনি। ঠিক আছে, যাও। এইভাবে কোনো পরপুরুষের সাথে আমার নিজের বউকে দেখা আমার একেবারেই পছন্দ নয়। সব ঠিক আছে তো? তোমাকে দেখে খুব চিন্তিত লাগছে। দেখো বিদ্যা, তোমার খেয়াল রাখা উচিত, বিশেষ করে যখন তুমি বাড়িতে একলা থাকো। এভাবেই তুমি যে কোনো লোককে বাড়ির ভেতর ডাকতে পারো না। আমরা তো জানি না কে কিরকম মানুষ। আরে ওই বিশু পাড়ায় সবার বাড়িতে কাজ করে, ও সবাই ওকে চেনে। সে চিনতেই পারে, কিন্তু আমরা কি ওকে চিনি? আমরা নিজেরাই এখানে নতুন এসেছি। আমরা কিভাবে যে কোনো কারোর ওপর বিশ্বাস করতে পারি? আচ্ছা বাবা, এরপর থেকে আমি তোমায় জিজ্ঞেস করেই কাউকে বাড়িতে ডাকবো। এখন তোমার মুডটা ঠিক করো। আচ্ছা শোনো না, মা সূর্যদার সঙ্গে কাল সন্ধ্যের ট্রেনে এখানে আসছে। কি? মা আসছে? হ্যাঁ তুমি ডেকেছো? হ্যাঁ। কেন? তুমি না খুব অদ্ভুত। পৃথিবীর সব স্ত্রীরা তার স্বামীর কাছে নালিশ করে যে তার শাশুড়ি আসছে, আর তুমি নিজের মা আসছে যেন খুশি নও। বিদ্যা, তুমি তো ওনাকে চেনো। উনি আসলেই মাথা খারাপ করবে। নাতি কবে হচ্ছে, নাতি কবে হচ্ছে, আমি মরে গেলে নাতির মুখ দেখবো নাকি? কেন ডেকেছো তুমি ওনাকে? এরকম কিচ্ছু হবে না। আর যদি মা এরকম কিছু বলে তো আমি সামলে নেব। তুমি এত চিন্তা করো না, তুমি শুধু মাকে ভালোভাবে এখানে আসতে দাও। মা যেন না ভাবে উনি এলে তুমি খুব অসন্তুষ্ট হও। এখন আমাকে কাজ করতে দাও। এখনো পর্যন্ত মোবাইল দেখছিস? সকালে উঠতে হবে না তোকে? রেখে দে মোবাইল। কি ব্যাপার, প্রতিদিন 100 বার বললেও শুনতে চাস না, আজকে একবারেই রেখে দিলি? তোমার কথা আমি শুনলেও প্রবলেম, না শুনলেও প্রবলেম। জানি না তুমি আমার থেকে ঠিক কি চাও। ঠিক আছে ঠিক আছে, অত কথার দরকার নেই, চুপচাপ শুয়ে পড়। হিংসে হয় আমার ওদের স্বামী স্ত্রীর মধ্যে এত ভালোবাসা দেখে, যেখানে আমার জীবনে স্বামীর ভালোবাসা একেবারেই শেষ। মনে হয় যেন ওদের ওই স্বামী স্ত্রীর ভালোবাসা একেবারে জীবনের মতো শেষ করে দিই। কেমন আছো বৌদি? আমি ভালো কেমন আছি। আছো মা? তুমি কেমন আছো? ভালো আছি। চলে এসেছি তোমার হাতের খাবার খেতে। আরে মা এসো। ভালো থাকো ভালো থাকো, ঠাকুরকে ডাকে একজন ভালো সন্তান পাও। আচ্ছা মা, চলো চলো বৌদি। চলো চলো চলো। চলো।
আর বাদ বাকি তোমাদের সব বাড়িটা ঠিক আছে? খুব ঠিক সুন্দর আছে। হয়েছে। কি প্রয়োজন দেওরের সাথে হেসে হেসে কথা বলার? এই মেয়েটি কেন বুঝতে পারছে না যে এই সব জিনিস আমার একেবারেই পছন্দ নয়? দারুণ ব্যাপার বৌদি, কি রান্না করেছো তুমি? দারুণ খেতে হয়েছে। দারুণ তো হবেই, তোমার বৌদির হাতে জাদু আছে। সে তো ঠিকই। হুম, তোমরা দুজন এর চেয়ে আগে কিছু করো নাকি না? এর চেয়ে আগে মানে? মানে হলো এটাই যে তোমাদের দুজনের বিয়ের 4 বছর হয়ে গেছে, আর আজ পর্যন্ত আমি আমার নাতির মুখ এখনো দেখতে পাইনি। কি বলো মা, তুমি যেখানে যা খুশি বলে ফেলো, একটু ভেবেচিন্তে বলবে তো? ভেবেচিন্তে ভাবতে তো আমাকে হয়, বুঝলি? যখন বাইরের লোক আমাকে জিজ্ঞাসা করে তোমার বাচ্চার ব্যাপারে, যে কেন বাচ্চা হচ্ছে না, কোনো সমস্যা আছে, ওই সময় আমি যে কি লজ্জায় পড়ি সেটা আমিই জানি। কি বলেছিলাম আমি? আসার পরেই বাচ্চার জন্য মাথা খাবে, দেখে নাও। আরে মা, তুমি এইভাবে কেন এত লোকের কথা শোনো? যখন আমাদের বাচ্চার প্রয়োজন হবে তখন আমরা নেব। এখন প্লিজ লোকের কথায় কান দিও না। আচ্ছা, তাহলে আমিও এখন লোক হয়ে গেলাম, আমি তোমাদেরকে কিচ্ছু বলতে পারবো না। আরে এমন কথা নয়, বাচ্চা নেব কি নেব না সেটা আমাদের ডিসিশন। এবার লোকের কথায় তো আমরা বাচ্চা নিতে পারি না, তাই না? ভুলটা আমারই, ক্ষমা করে দে। মনটা খুব আনচান করে তাই জিজ্ঞাসা করে ফেলি। ভবিষ্যতে আর জিজ্ঞাসা করব না, আর কালকেই এখান থেকে আমি চলে যাব। কারণ যদি এখানে থাকি না, তাহলে উল্টো পাল্টা মুখ থেকে বেরিয়ে যাবে। তার থেকে ভালো আমি চলে যাচ্ছি। আরে মা, তুমি খাবারটা তো খেয়ে যাও, এভাবে খাবার ফেলে উঠে যেতে নেই। আরে তুমি আবার কোথায় চললে? তুমিও রেগে চলে গেলে। আরে বৌদি, তুমি কোনো চিন্তা করো না। এই মা ছেলে এইরকমই নাটক করে, রাগ হলেই খাবার ছেড়ে উঠে যায়, আর তারপর যখন রাগ কমে যায় তখন নিজেরাই আবার সুরসুর করে চলে আসে। দেখো তুমি, এক্ষুনি চলে আসবে। আরে নমস্কার মাসিমা। নমস্কার। আপনি শেখরের মা না? হ্যাঁ হ্যাঁ, আপনি? আমি পাশের বাড়িতেই থাকি, ববিতা নাম আমার। ও আচ্ছা আচ্ছা, বিদ্যা বলছিল আপনার ব্যাপারে। আপনার ছেলে বৌমার জুটি খুব ভালো হয়েছে, একে অপরকে খুব ভালোবাসে। আজও দুজনে এমন ভাবে থাকে যেন কালই বিয়ে হয়েছে। হ্যাঁ, খুব ভালোবাসে একে অপরকে। হ্যাঁ, এই জন্য তো সন্তানও নিচ্ছে না। বিদ্যা বলছিল যদি বাচ্চা এসে যায় ভালোবাসা নাকি ভাগ হয়ে যাবে। যদি বিদ্যার সঙ্গে আমার আগে দেখা হতো তাহলে আমিও বাচ্চা নিতাম না, আমার স্বামীর ভালোবাসাটা এই রকমই থাকতো। ওই আমার একটু কাজ আছে, আসছি। হ্যাঁ, আপনার সাথে আবার দেখা হবে। হ্যাঁ, নমস্কার। নমস্কার। বিদ্যা, বিদ্যা কোথায় তুমি? হ্যাঁ মা, আসছি। বিদ্যা, এটাকে? মা, এই হচ্ছে বিশু। নমস্কার আন্টি। নমস্কার। মা, ওই ওয়াশরুমের শাওয়ারটা খারাপ হয়ে গেছিল না, ওটাই ঠিক করতে এসেছিল। আচ্ছা, আপনি এখানে দাঁড়ান, আমি টাকা নিয়ে আসছি। ঠিক আছে। নিন, ধরুন। ধন্যবাদ। আচ্ছা মা, আমি চা করতে যাচ্ছি, তুমি খাবে? ঠিক আছে মা। দেওয়ালেরও চোখ আর কান থাকে শেখর, আর এরকম কথা হাওয়ার বেগে ছড়িয়ে যায়। যদি গ্রামের লোক জানতে পারে না যে তোর অনুপস্থিতিতে অন্য ছেলে বাড়িতে আসে, তাহলে আমি কোথাও মুখ দেখাতে পারবো না। তোর পরিবারের সব সম্মান ধুলোয় মিশে যাবে, বুঝতে পারছিস? মা, তুমি সব সময় এরকম বলো কেন? তুই একদম চুপ থাকি সূর্য।
খুব এসছে আমাকে শেখাতে। কি হলো দাদা? কি ভাবছিস তুই? তুই এবার মায়ের কথায় রাজি হলি না তো? আরে মা, তুমি যেমন ভাবছো তেমনটা কিচ্ছু নয়। বিদ্যা এমনটা একেবারেই করতে পারে না। ও খুবই ভালো একজন মেয়ে, আর ও তোমার ছেলেকে খুব ভালোবাসে। তুমি নিশ্চিন্ত থাকতে পারো। সেইটাই তো দাদা, একে অপরকে অন্ধের মতো বিশ্বাস করা উচিত। তারপর যে যা ইচ্ছা বলে যাক। খুব বড় বড় কথা আরে না, বলছিস না, আস্তে, হ্যাঁ? আস্তে, খুব বড় বড় আস্তে। কথা বলছিস। দারুণ তো ভাই ভিডিওটা, পাঠা না, আমি পরে তোকে টাকাটা দিয়ে দেবো। না ভাই, আমার বিজনেসের একটাই রুল, প্রথমে টাকা, তারপরে ভিডিও। আরে দিয়ে দে না ভাই, প্লিজ। কেন করছিস টা এমন ভাই, দিয়ে দে না। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, আচ্ছা এই নে। আচ্ছা শোন, পরে ভিডিওটা কবে দিচ্ছিস? এখন নয়, ওই বাড়িতে একটা বুড়ি এসেছে, ও যাবার পরেই ভিডিও বানাতে পারবো। ঠিক আছে বৌদি, ঠিক খুব আছে। তাড়াতাড়ি দেখা হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। মায়েরও খেয়াল রেখো কিন্তু। হ্যাঁ, তুমিও তোমার খেয়াল রেখো, আর দাদারও। ঠিক আছে, ঠিক আছে, চলো দেখা হবে। প্রণাম নিও। ভালো থাকো বৌমা, আমি তাড়াতাড়ি আসবো, ঠিক আছে? মা, তোমাকে এখানে আসতেই হবে। গুড নিউজ পেতে চলেছো। সত্যি? হ্যাঁ। এখনো আমি ওকে কিছু বলিনি, আগে আমি ওকে বলবো, তারপর আমরা পার্টি করব। মা, তোমাদের ভরতের বিলাপ হয়ে গেলে এবার যাওয়া যাক, দেরি হয়ে যাচ্ছে। আসছি, বলে দিও। ঠিক আছে। হ্যাঁ? নিজের খেয়াল রেখো, ভালো থেকো। হ্যাঁ মা। আসছি আমি, খেয়াল রাখিস, ভালো থাকিস, সাবধানে যেও মা, পৌঁছে অবশ্যই ফোন করো, ঠিক আছে? নিজের খেয়াল রাখিস। হ্যাঁ, আরে কি করছো তুমি? মা এখনো গেলই না আর তুমি আবার শুরু করে দিলে। এতদিন বাদে নিজের বউকেই নিজের ঘরে একলা পেয়েছি, একটু রোম্যান্সও করবো না? রাত্রে, এখন না, আগে একটা সারপ্রাইজ আছে। আচ্ছা ঠিক আছে, এতদিন ধরে যখন আমি অপেক্ষা করেছি, আর কয়েক ঘন্টাও করি। কি ব্যাপার বলো তো, সারপ্রাইজের নামে 6 মাস আগেই দীপাবলি? খবরটাই এমন যে এখন প্রত্যেক দিন দীপাবলি পালন করতে ইচ্ছা করবে। আচ্ছা, কি এমন কথা বলো তো? এখন 9 মাস অবধি কিচ্ছু না। 9 মাস মানে? মানে
আরে বুঝলে না, তুমি প্রেগনেন্ট? হ্যাঁ আমি জানি শেখর, আমরা এখন এসব প্ল্যান করিনি, কিন্তু এটা ভগবানের ইচ্ছে। যদি গ্রামের লোক জানতে পারে না যে তোর অনুপস্থিতিতে অন্য ছেলে বাড়িতে আসে, তাহলে আমি কোথাও মুখ দেখাতে পারবো না। শেখর, শেখর, নমস্কার, আমি রবি কিষান। ক্রাইম ফাইলসের এই এপিসোডে আমি সমস্ত ভারতবাসীকে স্বাগত জানাই। আজ আমি কথা বলবো মানুষের প্রকৃতি নিয়ে। মানুষের প্রকৃতি এমনই যে সে একা থাকতে পারে না, তার ভালোবাসার আত্মিকতার প্রয়োজন হয়ে থাকে। বিবাহের মতো সম্পর্কে এই প্রয়োজন আরো বেড়ে ওঠে। শেখর আর বিদ্যার সম্পর্কে ভালোবাসার এবং শারীরিক কেমিস্ট্রি দুটোরই কোনো অভাব ছিল না, কিন্তু হঠাৎ ওদের মধ্যে এমন কি হলো যে ওদের স্বাচ্ছন্দ্যময় দাম্পত্য জীবন এমন এক ভয়ঙ্কর রূপ ধারণ করলো। কার বাচ্চা এটা, যেটা তোর পেটে এখন আছে? শেখর কি বলছো এসব তুমি? সত্যি বল, এটা কার বাচ্চা? শেখর তোমারই। মিথ্যে বলবি? হ্যাঁ? ওঠ, ওঠ। মিথ্যে বলবি আমাকে, ঠকাবি আমাকে। এটা ওই প্লাম্বারের বাচ্চা না, যে আমার চোখের আড়ালে আমার বাড়িতে আসতো? হ্যাঁ, তোরা দুজনে মিলে একলাই বাড়িতে কি করতিস? আর সূর্যকেও নিজের দলে টেনে নিয়েছিস, নাকি অন্য কেউ ছিল? বল। লজ্জা করছে না তোমার এসব বলতে, তাও আবার নিজের বাচ্চা সম্পর্কে? আরে কতবার তোকে আমি বোঝাবো যে এটা আমার বাচ্চা নয়? কি হয়েছে? কোথায় গেছিলিস তুই? কোথাও না, আমায় মিথ্যে বলিস না। আমি তোকে এই মাত্র ঘরে ঢুকতে দেখেছি। টয়লেটে গেছিলাম মা, আর কোথাও না। কতবার বোঝাবো তোকে যে এটা আমার বাচ্চা হতেই পারে না, কারণ আমি নপুংসক। নপুংসক মানে কি হয় বুঝিস তো? শেষবারের মতো বলছি, সত্যি কথা বল, কার বাচ্চা এটা? শেখর কি বলছো তুমি? তোমারই বাচ্চা এটা। শেখর তুমি কেন বিশ্বাস করছো না? সত্যি এটা তোমারই বাচ্চা। কি খামতি ছিল আমার ভালোবাসায়। তোকে কত বিশ্বাস করেছিলাম, তোকে এত ভালোবাসলাম আমি, আর তুই আমাকেই ঠকালি। শেখর আমি তোমাকে ঠকাইনি, এটা তোমারই বাচ্চা, ভগবানের আশীর্বাদ। শেখর, শেখর এটা তোমারই বাচ্চা, সত্যি বলছি আমি তোমাকে ঠকাইনি শেখর। সালি, নিজের দোষ ভগবানের ওপর দিচ্ছিস। তুই আমাকে ঠকালি, আমার ভরসা ভাঙলি। অন্তত ভগবানের নাম করে মিথ্যে কথা বলিস না।
এরকম অপরাধ আমাদের দেশে ক্রমশ বাড়তে থাকছে, যেখানে লোকজনের এমএমএস ইন্টারনেটে ভাইরাল করে দেওয়া হচ্ছে, কখনো ব্ল্যাকমেলিং এর জন্য, কখনো আপন স্বার্থের জন্য, কখনো আনন্দের জন্য, অর্থাৎ কারোর সর্বনাশ করে দেব আর মজা দেখব। এইসব অপরাধের মূলে রয়েছে আমাদের সমাজের সমস্ত কুরুচিকর চিন্তাধারা, ক্ষুদ্র ভাবনা, যেখানে ভালোবাসা আর শারীরিক চাহিদার মতো প্রাকৃতিক বিষয়কে বর্জিত ভাবা হয়। আর ঠিক এখান থেকেই শুরু হয় এক নতুন অপরাধের কাহিনী। ভেবে দেখবেন, যেমনটা শেখর আর বিদ্যার সঙ্গে হলো। চন্দুর লালসা ওদের জীবনটাকে নষ্ট করে দিল। স্যার, বিদ্যার মার ফোন এসেছিল, ও এখনো পৌঁছয়নি ওখানে। এখান থেকে বিদ্যা 3 দিন আগেই বেরিয়ে পড়েছিল। 3 দিনের মধ্যে আপনি একবারও আপনার স্ত্রীকে ফোন করেননি? এটা জানুন যে উনি আদৌ ঠিক আছেন কিনা। স্যার, আমি ভেবেছিলাম এতদিন পরে যখন ও যাচ্ছে ও নিজের মায়ের সাথেই সময় কাটাবে। আমি কি করে জানবো যে ও ওখানে পৌঁছয়নি? সেই জন্যই আমি নিশ্চিন্তে বসেছিলাম। কিছু বুঝতে পারছি না। দেখুন, আপনি নিজেকে সামলে রাখুন। আমরা আমাদের তরফ থেকে পুরো চেষ্টা করব আপনার স্ত্রীকে ট্রেস করার। আশা করি আমরা কিছু জানতে পারবো। কি হয়েছে শেখর? বিদ্যা কোথায় গেছে? আমি জানি না বৌদি, বিদ্যা কোথায় চলে গেছে আমায় ছেড়ে। স্যার, এই শেখরের কাহিনী আমার একটু অদ্ভুত লাগলো। যখন কেউ কোনো জায়গায় একলা যায় তখন তার বাড়ির লোক প্রতি ঘন্টায় ফোন করে তার খবর নেবে, সেটাই স্বাভাবিক। আর এ গত 3 দিন ধরে নিজের স্ত্রীকে একটাও ফোন করেনি। আশেপাশে যারা আছে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করো যে ওরা বিদ্যাকে লাস্ট টাইম কোথায় এবং কখন দেখেছিল। আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা হয়নি তো? ঠিক আছে স্যার। আর হ্যাঁ, একটু তাড়াতাড়ি, এক একটা মিনিট মূল্যবান আমাদের কাছে। যত সময় এগোবে বিদ্যার বিপদ আরও বাড়তে থাকবে। উই নিড টু ফাইন্ড হার অ্যাজ সুন অ্যাজ পসিবল। আরে কোন ঝগড়ার কথা বলছেন আপনি? শেখর বিদ্যাকে এত ভালোবাসতো যে আমাদের নিজেদের স্বামীদের উপরই রাগ হতো যে ওরা কেন এমন নয়। বাড়িতে কেউ আছে তোমার? ডাকো তাকে। কি হলো, কেউ নেই নাকি? মা বাবা কেউ তো আছে, ডাকো। চন্দু, তুই ভেতরে যা। বিদ্যার ব্যাপারে কথা বলতে চাই। কি কথা বলতে চান স্যার? ও তো খুবই ভালো মেয়ে ছিল। জানি না ওর সাথে হঠাৎ কি এমন ঘটলো যে ও নিখোঁজ হয়ে গেল। আপনার কি মনে হয় ওর সাথে কিছু ঘটেছিল? কে করেছে? ওর স্বামী শেখর? না না স্যার, শেখর বিদ্যার সাথে এমন কিছু করতেই পারে না, কেননা ও তো ওকে খুব ভালোবাসতো। ওরা দুজনে সবসময় ভালোবাসায় ডুবে থাকতো। আপনার ছেলে এত ভয় পেয়ে আছে কেন? ওকে কিছু জানে? স্যার, ছোট ছেলে, ও কি জানবে? হঠাৎ পাড়া থেকে একটা বউ নিখোঁজ হয়ে গেল, ভয় তো পাবেই। হ্যাঁ বলো। কি বডি পার্টস পাওয়া গেছে? ওকে, আই এম অন দ্য ওয়ে। থ্যাংক ইউ। না স্যার, এটা হতে পারে না। বিদ্যা ওদের ছেড়ে যেতে পারে না স্যার। শেখর, শেখর, নিজেকে সামলা বাবা। তুই এরকম ভাবে ভেঙে পড়লে আমার কি হবে? আমিও তো আমার বৌমা আর তার গর্ভের সন্তানকে হারিয়েছি বাবু। কি বললে মা? বিদ্যা প্রেগনেন্ট ছিল?
ও তোকে এটা বলেনি। ও আমাকে কেন বলেনি এটা? তোকে বলবে বলছিল বাবা, কিন্তু তার আগে কেউ আমাদের খুশিতে নজর দিয়ে দিয়েছে বাবু, নজর লাগিয়েছে বাবু। স্যার, বিদ্যার হত্যাকারীরা শুধু বিদ্যাকেই কেড়ে নেয়নি, তার সাথে আমার সন্তানকেও কেড়ে নিয়েছে। আপনি প্লিজ ওই হত্যাকারীকে ধরুন স্যার, আর আমাদের ন্যায় বিচার করুন প্লিজ স্যার। ডোন্ট ওয়ারি, আমরা খুব তাড়াতাড়ি খুঁজে বার করব। কি হয়েছে চন্দু? কি হয়েছে তোর? কিচ্ছু না। আমার দিকে দেখ। কি হয়েছে তোর? কিছুদিন ধরে দেখছি কেমন ভয় পাচ্ছিস, স্কুল যাচ্ছিস না, সারা দিন ঘরে বন্দি থাকছিস। বল কি হয়েছে? বল বাবা, আমাকে বল। কি লুকোচ্ছিস? মোবাইলে কি আছে তোর? কিচ্ছু না। বল চন্দু, দেখা আমাকে। না দেখা না। দেখা। বাবা, দুদিন ধরে তুই কিচ্ছু খাসনি, কিছু তো খেয়ে নে, নয়তো তোর শরীর খারাপ করবে বাবু। আমার খিদে পায়নি মা, প্লিজ। কেন খাবি না বলছিস? একটু খেয়ে নে। স্যার, কিছু জানতে পারলেন বিদ্যাকে কে মেরেছে? জেনে তো আমরা সবকিছুই গেছি, তোমাকে এখন জেলে যেতে হবে। নিজের স্ত্রী বিদ্যা আর তার গর্ভের সন্তানকে মার্ডার করার কেসে। এটা আপনি কি বলছেন স্যার? স্যার, দাদা তো বৌদিকে খুবই ভালোবাসতো, দাদা কেন মারবে বৌদিকে? স্যার, দাদা বৌদিকে কখনো মারতে পারে না, আপনারা নিশ্চয়ই কোনো ভুল করছেন। আমিই মেরে ফেলেছি বিদ্যাকে। ও আমাকে ঠকিয়েছিল। এটা এটা তুই কি বলছিস বাবু? পাগল হয়ে গেছিস তুই? তুই কেন মারবি বিদ্যাকে? তুই তোকে খুব ভালোবাসতিস। কিন্তু ও আমাকে ভালোবাসতো না মা, এই জন্যই তো অন্য কারোর কাছে চলে গেছিল। কিন্তু কার কাছে? কে ছিল ওই বাচ্চার বাবা? আমি জানি না, কিন্তু আমি ছিলাম না। যখন তুমি নিজেই জানো না, তখন তুমি শিওর কি করে হচ্ছ যে ওই বাচ্চার বাবা তুমি নয়, সেটা অন্য কেউ? কারণ আমি গ্রামে পরীক্ষা করিয়েছিলাম। আমি বাবা হতে পারবো না কারণ আমি একজন নপুংসক। এই কথাটাকে বিদ্যা জানতো? আমি ইচ্ছে করি এই কথাটা ওকে বলিনি, আমার ভয় ছিল এটা জানার পর ও যদি আমাকে ছেড়ে কোথাও চলে যায়। ওই জন্যই আমি অজুহাত দিচ্ছিলাম যে আমি বাচ্চা চাই না, কিন্তু ও নিজের লাভারের বাচ্চাকে আমাদের বাচ্চা বলে আমাকে বোকা বানাচ্ছিল। আর তাই তুমি ওকে মেরে দিলে? খুব ভালোবাসতাম স্যার আমি বিদ্যাকে, কিন্তু যখন আমি জানলাম ও আমাকে ঠকাচ্ছে, তখন এত রাগ হলো যে আমি ওকে মারতেই থাকলাম ততক্ষণ যতক্ষণ না ও মরে যায়। ও আমাকে ঠকিয়েছে স্যার, আমার ভালোবাসাটাকে ঠকিয়েছে। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ডিএনএ টেস্ট করিয়েছি বিদ্যার গর্ভে থাকা সন্তানের, ও সত্যি কথা বলছিল। ও তোমাকে কোনোভাবেই ঠকায়নি, ওর গর্ভের সন্তানের বাবা তুমিই ছিলে। এই দেখো রিপোর্ট, দেখো।
কিন্তু একজন বাচ্চার বাবা আমি কিভাবে হতে পারি স্যার? আমি গ্রামে পরীক্ষা করেছিলাম, আমি বাবা হতে পারবোই না। কোনো স্পেশালিস্ট ডক্টরের সঙ্গে আলোচনা করেছিলে, নাকি গ্রামের সব হাতুড়ে ডাক্তারদের কথায় তুমি উঠতে আর বসতে? যদি তুমি কোনো স্পেশালিস্ট ডক্টরের সঙ্গে আলোচনা করতে এই ব্যাপারে, তাহলে আজকে বিদ্যা বেঁচে থাকতো, তোমার বাচ্চাও বেঁচে থাকতো। লজ্জা হয় আমার তোমাদের মতো লোকদের দেখলে, যে নিজের সন্দেহের বশে জীবনের সব থেকে মূল্যবান জিনিসটাকে হারিয়ে ফেলে, আর পরে নিজের জীবনটাকে নিয়ে আফসোস করে। তুমিও আফসোস করবে জেলে বসে। আপনারা দেখলেন কেমন ভাবে শেখর নিজের নপুংসকতার ব্যাপারে বিদ্যাকেও কিছুই জানায়নি, যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসতো বলে দাবি করত। আর যে কোনো সম্পর্কে বিশ্বাস থাকা খুবই জরুরি হয়। পরিষ্কার কথা, বিনা বিশ্বাসের সম্পর্ক যেমনই হোক তা সব সময় মিথ্যেই হয়। যেমন শেখর আর বিদ্যার সম্পর্ক, যেখানে তার ভালোবাসার মানুষটাই শেষ পর্যন্ত এক খুনিতে পরিণত হলো। এখন ভালোবাসার অঙ্গীকার করার আগে একে অপরকে বিশ্বাস করা শিখতে হবে, নয়তো তা অর্থহীন। ভালোবাসার আসল অর্থ জানতে হবে, যে ভালোবাসার মানে কি বোঝায়, যাতে এইসব আর না হয় এই পৃথিবীতে, এবং সত্যিকারের ভালোবাসার বাস্তবিক জয় হয়। শেখরের নির্বুদ্ধিতা আমাদের সবার জন্য এক বড় শিক্ষা। গ্রামের কোনো এক ডাক্তার ওকে বলেছিল যে ও নপুংসক, এবং ও তা মেনে নিয়েছিল। এ কথা সবাই জেনে ফেলবে এই ভয়ে নিজের শারীরিক পরীক্ষা ঠিকমতো করায়নি। আরে সবাই জেনে ফেলবে এই ভয়ে না থেকে অন্তত শারীরিক পরীক্ষাটা তো ঠিকমতো করিয়ে নিতে পারতো, কারোর সঙ্গে পরামর্শ করতে পারতো। এতে ভয় বা লজ্জার কি আছে? বা কোনো স্পেশালিস্ট ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিতে পারতো যে এটা আদৌ সত্যি কিনা, আর শরীরে কোনো সমস্যা আছে কিনা। তাহলে হয়তো বিদ্যাও বেঁচে যেত, এবং তার অনাগত শিশুটিও। তাই আপনাদের বিশ্বাস হলো তো যে বিয়ের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হলো বিশ্বাস। এই বিশ্বাসের সাথে আমি রবি কিষান আপনাদের কাছে নিচ্ছি বিদায়, এবং কথা দিচ্ছি যে আগামী এপিসোড হবে এর থেকেও বেশি রোমাঞ্চকর এবং আকর্ষণীয়। তো সাবধান থাকুন, হুঁশিয়ার থাকুন, আর আমার সঙ্গে দেখতে থাকুন ক্রাইম ফাইলস।